কুসুমকে আড়ালে গিয়ে বমি করতে দেখে চমকে গেল ইন্দ্রাণী। ধারাবাহিকে শুরুতেই দেখা যাচ্ছে ইন্দ্রাণী তো আয়ুষ আর কুসুমের কথা ভাবছে বসে বসে। তখনই রাজ এসে ইন্দ্রাণীকে বলছে, অভিমান হয়েছে আমার ওপরে। আমি জানি তুমি অভিমান করেছো, কিন্তু যেদিন বুঝতে পারবে সেদিন আমার সিদ্ধান্তের সঙ্গে একমত হবে। ইন্দ্রাণী তখন বলছে, আমার সিদ্ধান্তের পরোয়া তুমি করো রাজ। রাজ তখন বলছে, করি বলেই তো ওদের বাড়ির বাইরে থাকতে অ্যালাউ করেছি। তুমি এটা ভাবতেই পারো ওরা না জানিয়ে বিয়ে করেছে বলে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু আমি জানি তুমি ওদেরকে কত ভালোবাসো, সবসময় ওদের কথা মনে হয়, তাই না? ইন্দ্রাণী তখন বলছে, না, বাইরের লোকের জন্য ঘৃণা প্রেম কিচ্ছু হয় না আমার। রাজ তখন বলছে, ঠিক আছে আমি মানলাম, আমার কথা ভেবে তুমি ওকে আসতে বলেছে বাড়িতে, কিন্তু আমার একটা কথা মানবে? ইন্দ্রাণী তখন বলছে, আবার কি কথা? অন্যদিকে দেখা যাচ্ছে কুসুম তো দরজা ধাক্কা দিয়ে বারবার বাবাকে ডাকে দরজা খোলার জন্য। শঙ্কর তো কিছুতেই দরজা খুলবে না। আয়ুষ তখন বলছে, কি আর করবে, শঙ্কর কাকা যখন থাকতে দেবে না আমাদের ভাগ্য এখান থেকে চলে যেতে হবে। কুসুম তখন আয়ুষকে বলছে, না, বড় সাহেব যখন বলেছে এখানে থাকতে, ওনার চোখের সামনে থাকতে, তার মানে আমরা এই কোয়ার্টারেই থাকবো। আজ বাবার কথা শুনতেই হবে, আর দরজাটাও বাবাকে খুলতেই হবে। এই বলে তো আবার দরজা ধাক্কা দিয়ে ডাকতে শুরু করে। ডাকতে ডাকতে বলছে, ছোট সাহেবকে অন্তত ঘরের ভেতরে থাকতে দাও, দরকার পড়লে আমি বাইরে থাকবো। আয়ুষ তখন কুসুমকে বলছে, না কুসুম, আমি তোমাকে ছাড়া থাকবো না, দরকার পড়লে আমরা দুজনেই বাইরে থাকবো, আর না হলে ভেতরেই দুজনে থাকবো। এই বলে তো শঙ্কর কাকাকে বলছে, আজকে তোমার মেয়ে আর জামাইকে ঘরের ভেতরে ঢুকতে দিতেই হবে, কারণ বাবা তোমার ওপর ভরসা করে আমাদের এখানে পাঠিয়েছে। বাবা জানে আমরা শ্বশুর বাড়িতে থাকবো। বাবা ভেবেছিল তুমি তোমার ঘর জামাইকে আদর যত্ন করে ঘরে তুলবে, খাওয়াবে, আর আমি এখন যদি গিয়ে বাবাকে এই কথাগুলো বলি বাবা কতটা রাগ করবে ভেবে দেখেছো? এই বলে তো কুসুমকে চোখ মেরে আবার জোরে জোরে বলছে, তুমি দরজা খুলবে না তো? ঠিক আছে, আমি বাবাকে গিয়ে বলি, বাবা যখন এসে দরজা খুলতে বলবে তুমি কি করো দেখি। কুসুম চলো। এই বলে তো মিছিমিছি করে পেছন ঘুরে দাঁড়ায়। তখনই শঙ্কর দরজাটা খুলে দেয়। অন্যদিকে দেখা যাচ্ছে রাজ তো ইন্দ্রাণীকে বলছে, তুমি তো সারাক্ষণ আমার কাছে বসে থাকতে পারো না, তাই বলছিলাম কাল থেকে তুমি অফিসে যাও, তোমার মনটাও ভালো থাকবে। ইন্দ্রাণী তখন রাজকে বলছে, না রাজ, এই মুহূর্তে আমার কাছে বেশি প্রায়োরিটি তুমি, কোথাও যাবো না আমি তোমাকে ছেড়ে। রাজ তখন বলছে, আমার জন্য চিন্তা করতে হবে না, কুসুম তো রয়েছে সার্ভিস কোয়ার্টারে, তুমি ওর ওপর দায়িত্ব দাও, আগেও তো দিয়েছো। তাই বলছিলাম কুসুম যদি আবার এ বাড়িতে কাজ করতে আসে তাহলে কেমন হয়? না না, এ বাড়ির পুত্রবধূ হিসেবে নয়, কেয়ারটেকার হিসেবে আমাকে পরিচর্যা করবে, তাহলে তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে উঠতে পারবো। আর দেখো, আয়ুষ তো এখন একটা ডেলিভারির কাজ করে, সে কতই বা মাইনে পায়। কুসুম যদি এই বাড়িতে কাজ করে একটা স্যালারি পায় তাহলে তো ওদেরই তো সুবিধা। আর তার থেকে বড় কথা, আমিও তো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো, তাই না? ইন্দ্রাণী তখন বলছে, ঠিক আছে, তুমি যখন চাইছো সেটাই হোক। তবে কিন্তু আর একটা কথা রাজ, ও কিন্তু এ বাড়িতে কাজের লোক হিসেবেই পা রাখবে, আমার বৌমা হিসেবে নয়। রাজ তখন বলছে, তুমি যতদিন না কুসুমকে মেনে নিচ্ছ ও বৌমা বলে দাবি করবে না। ইন্দ্রাণী তখন বলছে, ঠিক আছে, তাহলে কাল থেকে আসতে পারো, কিন্তু তোমার দেখাশোনা করবে, বাড়ির আর কোনো কাজ করবে না। রাজ তখন বলছে, ঠিক আছে। এদিকে তখন কুসুম আর আয়ুষকে তো ঘরে ঢুকতে দেয় শঙ্কর, তারপর বলছে, বড় মালিক কিন্তু বলেছে বলে আমি ঢুকতে দিলাম, আমি কিন্তু খুশি নই। আয়ুষ তখন বলছে, না হলেও চলবে, ঘরে ঢুকতে দিয়েছেন এতেই যথেষ্ট। এই বলে তো খাটের উপরে বসতে যায়। তখনই শঙ্কর আয়ুষকে বলছে, খাটে বসবে না, বড় কর্তা বাবা শুধু ঘর জামাই থাকতে বলেছে, খাটে তো শুতে দিতে বলেনি। কুসুম তো তখন শঙ্করকে বলছে, মালিককে আমরা মাটিতে শুতে দেব? শঙ্কর তখন বলছে, উনি মালিক নন, কর্তা মা ওনাকে অস্বীকার করেছে, এখন শুধু ও তোর স্বামী। কুসুম তখন বলছে, ও তো তোমার জামাই হলো, তোমার জামাইকে তুমি মাটিতে শুতে বলছো? শঙ্কর তখন বলছে, ওর জন্য কর্তামা সবসময় চোখের জল ফেলছে, আমি ওকে অস্বীকার করব? কুসুম তখন বলছে, আমরা অচেনা অতিথিকে ঈশ্বরের স্থান দিই বাবা, আর ও তোমার জামাই, কটা দিনের জন্য তোমার বাড়িতে থাকতে এসেছে, আর তার সঙ্গে তুমি এই রকম ব্যবহার করছো, অবহেলা করছো? শঙ্কর তখন বলছে, হ্যাঁ, অবহেলা করছি। জামাই যখন বাড়িতে কটা দিনের জন্য ঘুরতে আসে তখন তাকে মাথার মুকুট করে রাখা হয়, আর যখন ঘর জামাই হয়ে থাকে তখন পায়ের জুতোর সমান হয়। কুসুম তখন বলছে, বাবা কী সব বলছো তুমি এসব? শঙ্কর তখন বলছে, আমার দিকে চোখ না পাকিয়ে নিজের স্বামীকে বলে দে, এই বাড়ির মালিক আমি, যদি এই বাড়িতে শুতে হয় ওকে নিচে শুতে হবে, খাটে আমি শোবো। আয়ুষ তখন বলছে, ঠিক আছে, আমি আর কুসুম অ্যাডজাস্ট করে নেব। কুসুম তখন শঙ্করকে বলছে, আর শুধু বড় সাহেবের কথাই আমি এ বাড়িতে থাকতে এলাম, না হলে নিজের স্বামীর অপমান কোনোদিন আমি সহ্য করতাম না। আয়ুষ তখন কুসুমকে বলছে, একটা চাদর দাও না, বিছানাটা পেতে নি। কুসুম তখন বলছে, আমি ব্যবস্থা করছি। এই বলে তো বিছানা পাততে থাকে। আয়ুষ তখন শঙ্করকে বলছে, শ্বশুরমশাই একটা বাজি ধরবেন? শঙ্কর তখন বলছে, কিসের বাজি? আয়ুষ বলছে, হার জিতের বাজি, আজ থেকে তো শ্বশুর আর জামাইয়ের টক্কর শুরু হলো। এবার দেখবেন আপনার ঘর জামাই এমন সব কাণ্ড করবে আপনি নিজে তাকে খাটে শুতে দিতে বাধ্য হবে, না হলে আমার নামও ঘর জামাই আয়ুষ্মান নয়।
শঙ্কর তখন বলছে কী সব উল্টোপাল্টা বলছে, এখন সরে যাও, আমার খুব ঘুম পাচ্ছে। এই বলে তো খাটে শুয়ে পড়ে। আয়ুষ তখন কুসুমকে বলছে আমি এখানে শুয়ে পড়ছি, শ্বশুরমশাই গুড নাইট। এই বলে তো মাটিতে শুয়ে পড়ে। কুসুম তখন মনে মনে বলছে আজ শুধু ছোট সাহেবের এই অপমানটা আমার জন্য সহ্য করলেন, 7 জন্ম তপস্যা করলেও এরকম স্বামী আমি পেতাম না। এরপর তো কুসুমও শুয়ে পড়ে। পরদিন সকালে হতেই তো কুসুম সকলের জন্য চা বানায়। তখনই রাজ এসে বলছে আমিও কি 1 কাপ চা পেতে পারি? কুসুম তখন বলছে আপনি বসুন বড় সাহেব, আমি অনেক চা বানিয়েছি, এক্ষুনি এনে দিচ্ছি। এই বলে তো চাটা এনে দেয়। শঙ্কর তখন রাজকে বলছে আপনার শরীর খারাপ অবস্থায় আসতে গেলেন কেন আমার বাড়ি? কোনো কাজ থাকলে আমাকে ডাকতে পারতেন। রাজ তখন বলছে কাজ একটা অবশ্য ছিল, তবে তোমার সঙ্গে নয়, কুসুমের সঙ্গে। এই বলে তো কুসুমকে বলছে আমি চাই যে তুমি আজ থেকে ওই বাড়িতে কাজ শুরু করো। শঙ্কর তখন বলছে হ্যাঁ হ্যাঁ ও কাজ করবে, কুসুম গিয়ে তৈরি হয়ে নে। আয়ুষ তখন বলছে না, আমার বউ ওই বাড়িতে কাজ করবে না, আর ও তো ওই বাড়ির বউ, কাজের মেয়ে নয়। দেখুন শ্বশুরমশাই, এটা আপনার বাড়ি, আপনি মালিক, কিন্তু ও আমার স্ত্রী, একবারও আমাকে জিজ্ঞেস করলেন না, বলে দিলেন ও চলে যাবে। শঙ্কর তখন বলছে কুসুম আমার মেয়ে, আর বড়বাবু চাইছে তাই ওকে করতে হবে, ব্যাস। আয়ুষ তখন বলছে কিন্তু স্বামী চাইলে সেই আদেশ তো ওকে অমান্য করতেই হবে। রাজ তখন শঙ্করকে বলছে আয়ুষ কিন্তু একদম ঠিক কথা বলেছে, আমি নয় ওর কাছ থেকে পরে কথা বলে নেব, তুমি এখন যাও, তোমার কাজে দেরি হয়ে যাবে। শঙ্কর তখন ওখান থেকে চলে যায়। তখন রাজ আর আয়ুষ হাসতে থাকে। কুসুম তখন বলছে কি হলো, হাসছো কেন? আয়ুষ তখন বলছে এই বেআই জামাই মিলে শ্বশুরমশাইয়ের সঙ্গে একটু মজা করলাম, তোমার ভালো লাগেনি? রাজ তখন বলছে অনেকে আর কি ঠাট্টা হলো, এবার কাজের কথায় আসি। আজ থেকে কুসুম আমাদের বাড়িতে কাজ করতে যাবে, তবে কাজের মেয়ে হিসেবে নয়, আমার কাছে বৌমা হিসেবে বাড়ির হেসেল সামলাতে যাবে। আয়ুষ তখন বলছে কুসুমে একবার মায়ের মনে জায়গা করে নিয়েছিল, আমি নিশ্চিত এবারেও পারবে। রাজ তখন কুসুমকে অনেকগুলো জামা কাপড় দেয়, তারপর বলছে আমার মন কি বলছে জানো, ইন্দ্রাণী তোমায় খুব তাড়াতাড়ি মেনে নেবে। এবারে দেখ আর তুমি কত তাড়াতাড়ি ইন্দ্রাণীর মন জয় করতে পারো। কুসুম তখন বলছে আমি পারবো। রাজ তখন বলছে আমি জানি তো, তাহলে শুরু করে দাও। আয়ুষ তখন বলছে এই যে আমার অনেকটা দেরি হয়ে গেল, আমার অনেকটা যেতে হবে বাবা, আমি আসি। এই বলে তো বেরিয়ে যায়, আর তারপর তাড়াহুড়ো করে যেতে থাকে বাস ধরার জন্য। তখনই ইন্দ্রাণী সামনে এসে দাঁড়ায়। মীনাক্ষী তখন এসে ইন্দ্রাণীকে বলছে দিদি, নিজের ছেলেকে ডেলিভারি বয়ের কাজ করতে দেখে বুকটা ফেটে যাচ্ছে তাই না? হবারই তো কথা, আমি কাকিমণি হয়ে সহ্য করতে পারছি না, তুমি তো মা। আমাদের বিদেশ ফেরত ছেলে এরকম ডেলিভারি বয়ের কাজ করবে একটা কাজের মেয়ের জন্য? এই বলে তো আরো বাজে বাজে কথা বলতে শুরু করে। ইন্দ্রাণী তখন রেগে গিয়ে শঙ্করকে গাড়ি বের করতে বলে ওখান থেকে চলে যায়। মীনাক্ষী তখন মনে মনে বলছে এটা যদি আগের দিদি হতো আমাকে এসে চর কষিয়ে দিত, কিন্তু ঈশ্বরের কি লীলা, দিদির নাকটা এখন কাটা গেছে। এই বলে তো আয়ুষকে বলছে দেখলি তো দিদি একটা কথার জবাব দিতে পারলো না, কেন জানিস তো, তুই তুই যে কাজটা করেছিস তোর মায়ের নাকটা ভোঁতা হয়ে গেছে চিরতরে, তুই বরং কুসুমকে ছেড়ে দে, তারপর একটা বড়লোকের মেয়েকে বিয়ে করে নে। আয়ুষ তখন প্রচণ্ড রেগে গিয়ে বলছে তোমার মতো একজন স্বার্থপর মানুষ এই গাঙ্গুলি পরিবারের জন্য যথেষ্ট, তোমার কোনো আত্মীয়কে আমি আর বিয়ে করে এই গাঙ্গুলি বাড়ির সর্বনাশ করব না। আর রইল বাকি কুসুমের থেকে আমি কি পাবো, এই ভালোবাসা, ভালোবাসা তো টাকা দিয়ে কেনা যায় না তাই না কাকিমণি? অবশ্য তুমি কি করে বুঝবে, তুমি তো স্বার্থ ছাড়া কাউকে ভালোই বাসনি। এই বলে তো ওখান থেকে চলে যায়। মীনাক্ষী তখন বলছে যত বড় মুখ নয় তত বড় কথা, করিস তো ওই ডেলিভারি বয়ের কাজ, তোর ওই জিপটা যদি না কাছে দিয়ে কুচ করে কেটে ফেলেছি না, তাহলে আমার নাম মীনাক্ষী নয়। অন্যদিকে দেখা যাচ্ছে তো কুসুমকে গাঙ্গুলি বাড়িতে নিয়ে এসে ওয়েলকাম জানায় রাজ, তারপর একটা গিফট নিয়ে দিতে যায়। তখন মীনাক্ষী এসে বলছে কী সব দিচ্ছ দাদা? আর আমি যতদূর শুনেছি দিদি ওকে কাজের লোক হিসেবে নিয়ে আসতে বলেছে, আর দিদি যদি বা শোনে তুমি ওকে লাই দিচ্ছ। রাজ তখন প্রচণ্ড রেগে গিয়ে বলছে ইন্দ্রাণীর কাছে যাই হোক, ও আমার কাছে পুত্রবধূ, ওর অপমান যদি বা তুমি করো তোমাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে তোমার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেবো। এই বলে তো কুসুমের হাতে গিফটটা দিয়ে বলছে বাড়ির বউ হিসেবে তুমি আগে রান্নাটা করো। কুসুম তখন বলছে আমি আগে আপনার জন্য কিছু বানাতে চাই, কি বলুন খাবেন? রাজ তখন বলছে মিষ্টি। কুসুম তখন বলছে ঠিক আছে আমি মিষ্টিই বানাচ্ছি। এরপর তো বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। এদিকে তখন রাজ, ইন্দ্রাণী আর বাড়ির সকলে মিলে ব্যবসা নিয়ে কথা বলছিল। তখনই হঠাৎ করেই রাজের কাশি হয়। সেই মুহূর্তে কুসুম জল আর ওষুধ নিয়ে এসে রাজকে খাইয়ে দেয়। রাজ তখন বলছে তোমার সব দিকে খেয়াল তাই না কুসুম? কুসুম তখন বলছে আপনার খেয়াল রাখবো না বড় সাহেব, আপনার খেয়াল রাখাই তো এখন আমার সব থেকে বড় কাজ। এরপর তো সকলে মিলে আবার ব্যবসা নিয়ে কথা বলতে থাকে। এদিকে তখন আয়ুষ তো মীনাক্ষীর ডেলিভারি দিতে আসে। মীনাক্ষী তখন ডেলিভারিটা ইচ্ছে করে হাত থেকে ফেলে দেয়। আয়ুষ তখন বসে ডেলিভারিটা তুলতে যায়। মীনাক্ষী তখন আয়ুষের মাথার টুপিটা খুলে দিয়ে চিৎকার করে বলছে এ কি আয়ুষ তুই? বাড়ির সকলে তখন আয়ুষকে দেখে অবাক হয়ে যায়। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।